আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকী। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন লেখক সাংবাদিক আলী আহমেদ মাবরুর। মাবরুর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। মাবরুর, শুরুতে আমরা বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলতে চাই। তো গতকাল জামাত ইসলামের রোকন সম্মেলন ছিল। সেখানে জামাত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যারা দল সামলাতে পারে না তারা শান্তি শৃঙ্খলাও সামলাতে পারবে না। আসলে কালকের তার এই বক্তব্য এবং জামাতের অবস্থান নিয়ে আমি আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ। গতকালকে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের রোকন সম্মেলন ছিল। এর সপ্তাহ দেড়েক আগে একই ভেন্যুতে চিন্ময়ত্রী কনফারেন্সে ঢাকা মহানগরী উত্তরেরও একটা রোকন সম্মেলন হয়েছে। তো এই জায়গাগুলোতে জামাতের আমির গতকাল যেটা বলেছেন, এখন দলের ভাষ্য অনুযায়ী ওনারা তো কারো নাম উল্লেখ করেন না, ফলে এটার সাথে ওনারা কোনো দলকে বুঝিয়েছেন এটা বলা যাবে না। কিন্তু যে কোনো বিশ্লেষণ থেকে এটা মোটামুটি বোঝা যায় বা ধরে নেওয়া যায় যে ইঙ্গিতটা বিএনপির দিকেই করা হয়েছে। তো এইটা বাস্তবতা হচ্ছে যে বিএনপি এবং জামাতের মধ্যে আমরা গত কয়েক মাস ধরে বলা যায় যে বড় ধরনের বাকযুদ্ধ দেখতে পাচ্ছি। দুই দলের ক্রেডিবিলিটি নষ্ট করবার জন্য নানা ধরনের কথাবার্তা বলছেন। এক্ষেত্রে জামাতের যে বক্তব্য সেটা মূলত চাঁদাবাজি এবং বিভিন্ন জায়গার যে দখল, সন্ত্রাস এই রিলেটেড তারা বলতে চাচ্ছেন। প্রকারান্তরে বিএনপি জামাতের যেহেতু এই ধরনের ইস্যু, চাঁদাবাজি বা সন্ত্রাসের ইস্যুটা সেভাবে পাওয়া যায় না, তারা মূলত 71 কেন্দ্রিক একটা ন্যারেটিভ তৈরি করছেন এবং অনেকটা শাহবাগী বা আওয়ামী লীগের যে ন্যারেটিভ সেই ভাষা বা সেই শব্দ চয়নই তারা করছেন। এবং বিএনপির যে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন তাদের মধ্যে এই প্রবণতাটা আরো প্রকটভাবে দেখা যাচ্ছে। এটা খুবই শকিং এই সেন্সে যে এই জায়গাগুলো তো বাংলাদেশের রাজনীতির বিগত 15.5 বছরের বলা যায় যে একটা বড় ধরনের বার্ডেন ছিল এবং এই বয়ানগুলোর কারণে বাংলাদেশের রাজনীতিতে একটা ডিভিশন ছিল এবং সমাজে একটা গ্রুপকে কোণঠাসা করে মার্জিনালাইজ করবার একটা প্রবণতা ছিল এবং এইটার উপরে বেস করে অসংখ্য মানুষের উপর নির্যাতন চালানো হয়েছে, ক্রসফায়ার করা হয়েছে, গুম করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। এই স্টেজগুলো আমরা পার হয়েছি। কিন্তু এরপরে এসে যখন জুলাই আগস্ট বিপ্লবের পরে আজকে আমরা একটা পরিবর্তিত বাংলাদেশে আমরা আছি, সেখানে আবার সেই একই ন্যারেটিভ, একই বয়ান যে ফিরে আসলো, এইটা আমি বলবো যে এটা দুঃখজনক এবং এটা এই দলগুলো আনছে মূলত তাদের রাজনৈতিক স্বার্থে, নির্বাচনে তারা একে অপরকে প্রতিদ্বন্দ্বিতা করবার স্বার্থে। প্রতিদ্বন্দ্বিতা গণতন্ত্রের একটা সৌন্দর্য, এটা খুবই ওয়েলকামিং করার মতো বিষয়, এটা কোনো সংকট নয়। তবে এই প্রতিদ্বন্দ্বিতা করবার ক্ষেত্রে আমরা যে ন্যারেটিভ গুলো পরস্পরের বিরুদ্ধে তৈরি করব বা বলবো, সেই ক্ষেত্রে একটা মিনিমাম মোরাল স্ট্যান্ডার্ড এবং কন্ট্রাডিকশন যেন না থাকে, এই দুটো জিনিস এনশিওর করা দরকার। বিএনপির সাথে জামাতের বিগত প্রায় দুযুগের মতো বলা যায় একটা লম্বা সময় ধরে গাঁটছড়া, 2000 সাল থেকে তারা একটা জোট তৈরি করে তারা আছেন। শুরুতে এটার নাম ছিল 4 দলীয় জোট এবং 1996 থেকে 2001-এ যে আওয়ামী লীগের শাসন, সেই শাসনকে সেই সরকারকে ফেলে দেওয়ার জন্য তো একটা সর্বদলীয় ছাত্র ঐক্য হয়েছিল। তো সেই ছাত্র ঐক্য এবং 4 দলীয় জোট দুটোই কিন্তু বিএনপি জামাতের এই গ্রুপের মধ্যে হয়েছিল এবং আপনি নিশ্চিতভাবেই জানেন যে বাংলাদেশে এটা বিএনপি জামাত এটা অলমোস্ট একই সাথে উচ্চারিত হয় একটা শব্দ, বিএনপি জামাত। এটা শেখ হাসিনাও বলতেন, আওয়ামী লীগও বলতেন, এতটা সৌহার্দ্য ছিল। বিএনপি আজকে যে অনলাইন অ্যাক্টিভিস্টরা জামাতের যেই নেতৃবৃন্দকে বিভিন্ন ধরনের অপরাধ 71-এর কথা বলছেন, ওই নেতৃবৃন্দের মধ্যে দুজনকে তাদের দলের চেয়ারপারসন মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালনের জন্য নিয়েছেন। এই জামাতের একাধিক এমপিকে বিভিন্ন ধরনের সংসদীয় কমিটির প্রেসিডেন্ট তারা বানিয়েছেন। তাহলে এটার দায় কে নেবে? এবং এরপরে 2007-08 পর্যন্ত যে সময় এবং 8 সালের নির্বাচন, এটা জোটবদ্ধ নির্বাচন হয়েছে। এরপরে কিন্তু বিএনপি জামাতের জোট কিন্তু চালু ছিল। আমরা এই বিভিন্ন আপনার মনে আছে যে আওয়ামী লীগের প্রথম আমলে
বিএনপি সহ 4 দলীয় জোটের যে জনসমাবেশ হয়েছে সেখানে এখানে নেট খুললেও পাওয়া যাবে। বিএনপি চেয়ারপারসন জামাতের যাদের ফাঁসি দেওয়া হয়েছে তাদের মুক্তি দাবি করেছেন, এটা প্রকাশ্যে। এবং বিএনপির একজন মানে স্ট্যান্ডিং কমিটি মেম্বার সালাউদ্দিন কাদের চৌধুরী, তিনিও কিন্তু একই অ্যালিগেশনে তাকেও কিন্তু আওয়ামী লীগ ফাঁসি দিয়েছে। বিএনপির আরেকজন নেতা, তিনি হচ্ছেন জয়পুরহাটের আব্দুল আলিম সাহেব, তিনিও কিন্তু এই ট্রাইব্যুনালের একজন অ্যাকিউজ ছিলেন। এই যে ব্যাপারগুলো, এই বাস্তবতা, এবং বিএনপির আরো অনেক নেতা বিভিন্ন পরিসরে তারা এই ট্রাইব্যুনালে বিভিন্নভাবে অভিযুক্ত হয়েছেন। এই ট্রাইব্যুনালটা এখন নাই, এবং এই ট্রাইব্যুনালটার ব্যাপারে ওই সময়ও আন্তর্জাতিক গণমাধ্যম, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলেছে যে এটা আন্তর্জাতিক কোনো মান এটাতে নাই, এবং তারা যে রিকমেন্ডেশনস গুলো দিয়েছিলেন এই বিচারটাকে একটি স্ট্যান্ডার্ড বিচার করবার জন্য, তৎকালীন আওয়ামী লীগ সরকার সেটাকে অবজ্ঞা করেছে, ইগনোর করেছে। তারা এখানে বিদেশি কোনো আইনজীবী আসতে দেয়নি, তারা কোনো কনসালটেন্ট আসতে দেয়নি, তারা এই যারা অভিযুক্ত ছিলেন তাদেরকে প্রপারলি তারা তাদের ডিফেন্স কেস এস্টাবলিশ করতে দেয়নি। এরকম একটি অবস্থায় তারা এই মামলাগুলো করেছেন। এবং সেই আওয়ামী লীগের রাষ্ট্রীয় মদদে আপনার মনে থাকবে জামাতের একজন নেতা, যিনি দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন, আব্দুল কাদের মোল্লা, তাকে যখন ট্রাইব্যুনাল থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলো, তখন তার প্রতিক্রিয়ায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শাহবাগে গণজাগরণ মঞ্চ হলো। এবং সেই গণজাগরণ মঞ্চ যারা করলেন এবং যেই ধরনের ভাষা ব্যবহার করলেন, যেই ধরনের টার্মিনোলজি ব্যবহার করলেন, সেম এই শব্দগুলো আবার আমরা এই নতুন বাংলাদেশে এসে দেখতে পাচ্ছি, যেটা অত্যন্ত পীড়াদায়ক। কারণ এই শাহবাগের এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের রাজনীতির একটা বিতর্কিত অধ্যায়, যেটার প্রতিক্রিয়া পরবর্তীতে আবার হেফাজতে ইসলামের জন্ম হয়েছে। তারপর হেফাজতে ইসলামের উপর ক্র্যাকডাউন করা হয়েছে। যারা শাহবাগে গণজাগরণ মঞ্চ করেছিলেন তাদের বেশিরভাগই দেশ ছেড়ে পরবর্তীতে অন্য জায়গায় চলে গেছেন, এইটার এখন আর কোনো এক্সিস্টেন্স নাই। কিন্তু আনফর্চুনেটলি সেই বয়ানগুলো কারা প্রয়োগ করলো? 25 বছর ধরে যারা জোটবদ্ধ আছে বা একসাথে কাজ করছে, সেই বিএনপি, জামাতের বিরুদ্ধে বিএনপি প্রয়োগ করছে, যেটা খুবই, আমি বলবো যে ইতিহাসের মানে একটা নির্মম পরিহাসের মতো আমার কাছে মনে হয়। তো এটা হচ্ছে একটা সাইড। 2 নম্বর বিষয় হচ্ছে কি, ধরেন বিএনপির তো একটা ঐতিহাসিক হিস্ট্রিও আছে। আমাদের এটা ভুলে গেলে চলবে না যে আওয়ামী লীগ কিন্তু তাদের এই 3 টার্মে যে তারা থাকলো, তারা অনেকগুলো মৌলিক বিষয় তারা এস্টাবলিশ করেছে। প্রথমত হচ্ছে জুডিশিয়ারিকে ব্যবহার করে তারা কিছু রাজনৈতিক অবজারভেশন আদায় করে নিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন, এটা জুডিশিয়ারি অবজারভেশন দিয়েছে। এর মধ্যে এই ঘটনার সাথে যিনি জড়িত সেই খায়রুল হক শেবাব রিসেন্টলি অ্যারেস্ট হয়েছেন। এরপরে দেখেন তারা তাদের যে ক্যাম্পেইন, আপনি যদি বিটিভির প্রোগ্রামগুলো দেখেন বা আওয়ামী লীগের যে বিভিন্ন ধরনের যে ইন্টারনাল প্রোগ্রামগুলো তারা যেগুলো করেছে, তাদের রিসার্চ পাবলিকেশনস তারা করেছে, তাদের যে তারা ফোর্টনাইটলি রিপোর্ট পেশ করেছে, বিভিন্ন ধরনের বই প্রকাশ করেছে, সেগুলোতে তারা প্রমাণ করে দিয়েছে যে জিয়াউর রহমান সাহেব শেখ মুজিবের হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং তিনি মাস্টার মাইন্ড। তাহলে আওয়ামী লীগের পুরো ক্যাম্পেইনটা ছিল কিন্তু বিএনপির বিরুদ্ধে, এবং বিএনপিকে তারা এই, আপনি জানেন যে জিয়াউর রহমান সাহেবের বীরুত্তম যে খেতাব সেটা মানে কেড়ে নেওয়ার একটা প্রসেস ছিল। তারপরে এখানে তার মাজার নাই, আমরা যে জিয়া উদ্যানে তার মাজার বলি, চন্দ্রিমা উদ্যানে, এখানে তার মাজারই নেই বলে শেখ হাসিনা পরিহাস করেছেন। অনেক কিছুই কিন্তু হয়েছে। সেইখানে যখন এত ক্রাইসিসের মধ্যে, সেই ক্রাইসিস গুলো তো বিএনপি জামাত একসাথে পার করলো, এবং তারা উভয় দল তাদের যার যার মতো করে জায়গাগুলো পার করবার পরে আজকে এসে আমরা কিন্তু আবার একটা বিতর্ক দেখছি। আবার দেখেন জিয়াউর রহমান কেন এত বড় থ্রেট ছিলেন আওয়ামী লীগের জন্য। জিয়াউর রহমান বাংলাদেশে একটা বাংলাদেশি দর্শনের একটা পলিটিক্স করতেন, বাংলাদেশি জাতীয়তাবাদের একটা পলিটিক্স করতেন, এবং তিনি দেশ গড়ার কাজকে প্রায়োরিটি দিয়েছিলেন। ফলে তার যেই বিএনপি তৈরি করবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে কিন্তু বিভিন্ন মতের লোক ছিল। অনেক লোক ছিল যারা সরাসরি মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছেন, আমি তাদের নাম বলতে চাচ্ছি না, সবাই মারা গেছেন, কিন্তু তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী বা উপরাষ্ট্রপতি পর্যন্ত তারা হয়েছেন। না, আসলে বিএনপি দলটাই তো তৈরি হয়েছে যে আওয়ামী লীগের ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে, অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে যে আওয়ামী লীগ তাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, এবং যে বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তারা দেশ স্বাধীন করেছিল, সেটা যখন তারা বাস্তব অর্থে দেখাতে পারেনি এবং তাদের চূড়ান্ত পতন ঘটে। আসলে আওয়ামী লীগের পতনটা শুধু বাঙালি জাতীয়তাবাদের পতনই হয়নি,
যে কথার ভিত্তিতে বা যে ধরনের প্রতিশ্রুতির ভিত্তিতে যে বাংলা, সোনার বাংলার যে বয়ান হাজির করা হয়েছিল, আমরা জানি যে সেই বয়ান মিথ্যে প্রমাণিত হয়েছে, তারা সেটা প্রতিষ্ঠিত জি করতে পারেনি। এবং সেই সময়ের ভিত্তিতে জিয়াউর রহমান সেই সময় তার আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ যারা ছিলেন সেই সময় মুসলিম লীগের বড় বড় নেতাদের নিয়েই মূলত বিএনপি গঠিত হয়। তো রাইট সেই বিএনপির সাথে মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধের আম, যে তাদের যে দাবিগুলো আর কি, বিশেষ করে জি মুক্তিযুদ্ধের তো আসলে দুই ধরনের দাবি আছে। একটা হচ্ছে ভারতীয় পক্ষ যারা, তারা যে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করে যেটা আওয়ামী লীগ ক্যারি করেছে, আর একটা আছে যে যারা সত্যিকার অর্থের মুক্তিযোদ্ধা, জি তাদের একটা দর্শন ছিল। তো মুক্তিযুদ্ধের তো আসলে দুইটা ন্যারেটিভ, একটা হচ্ছে যে ভারতের তৈরি ন্যারেটিভ, আর একটা সত্যিকার অর্থে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তাদের একটা ন্যারেটিভ। তো সেই ন্যারেটিভকে বিএনপি নিয়ে আসার তো আসলে কোনো সুযোগই নেই। আর ৭১ প্রশ্নে বিএনপির তো কোনো কিছুর যায় আসে না। যে দলটা ৭১-এর অনেক পরে তৈরি হয়েছে, ৭১ প্রশ্নে তাদের ক্রেডিবিলিটি নেয়ার তো কোনো সুযোগ নেই। তো সেই জায়গা থেকে এই ইস্যুটাকে, এবং আমি আপনাকে আরো একটা জিনিস যোগ করি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোতে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বাংলাদেশের দক্ষিণপন্থী দলগুলোর উত্থানের আশঙ্কা করছেন। আসলে উদ্বেগ প্রকাশ করেছে হ্যাঁ, আসলে দক্ষিণপন্থী দল হিসাবে উনি ইসলামপন্থীদেরকেই বোঝাচ্ছিলেন। এবং একটা চরম বিষয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে দলের মহাসচিব, সেই দল তো শাহ আজিজদের দল, সে দল তো আব্দুর রহমান বিশ্বাসদের দল। তো সেই দলে মির্জা ফখরুল ইসলাম হয়তোবা এক তার প্রথম জীবনের যে কমিউনিস্ট আন্দোলনের তিনি একজন প্রচন্ড অনুসারী ছিলেন, এবং ছাত্র আন্দোলনে কমিউনিস্টদের রাজনীতি তিনি করেছিলেন। জি আসলে একটা পর্যায়ে আমরা দেখেছি যে বিএনপি যে মূলধারার রাজনীতিবিদ, তারা সেখানে বিশেষ করে বিগত আওয়ামী লীগের সময়ে যারা মূল জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে যে সমস্ত রাজনীতিবিদ ছিল, তাদেরকে কোণঠাসা করে রাখাতে একটা মানে বামপন্থীদের একটা অলিখিত উত্থান বিএনপির ভেতরে হয়েছে। আপনি মনে করেন কিনা যে মির্জা ফখরুল ইসলাম তারই একটা ধারাবাহিকতা মাত্র? যে আমি আগের প্রশ্ন থেকে শুরু করি। ধরেন বিএনপিতে তো মুসলিম লীগের একটা বড় অংশ বিএনপিতে এসছে। এটা ঠিক যে বিএনপিতে ডেফিনিটলি একটা সিগনিফিক্যান্ট নাম্বার মুক্তিযোদ্ধাও আছে। সুতরাং বিএনপিকে মুক্তিযুদ্ধ বিরোধী দল বলার সুযোগ নেই। বিএনপিতে মুক্তিযোদ্ধা আছে। কিন্তু বিএনপির প্যাটার্নটাই এরকম যে বিএনপিতে বিভিন্ন মতের লোক আছে। এখানে যাদেরকে পাকিস্তানপন্থী বা আ ওইপন্থী বলা হতো, এরকম লোকও ছিল। এরকম লোকে তারা স্পিকার বানিয়েছে, প্রেসিডেন্ট বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে। এটা অহরহ, এটা হিস্টোরিক্যাল রেকর্ড। আমি যার জন্য এই প্রসঙ্গগুলো তুলতে চাইলাম সেটা হলো যে যারা এখন এগুলো নিয়ে কথা বলছেন, তাদের আসলে বিএনপির হিস্ট্রিটা জানা দরকার এবং তারা আদৌ জিয়াউর রহমান সাহেবের আদর্শ বোঝেন কিনা অথবা সেটা লালন করতে চান কিনা, এটা তাদের জানা দরকার বা নিজেদের সাথে বোঝাপড়া করা দরকার। বিএনপির যে মির্জা ফখরুল সাহেবের কথা বলছেন, বিএনপিতে এই গ্রুপও আছে। একটা বাম ঘরানার একটা গ্রুপও আছে। কিন্তু মির্জা ফখরুলের ব্যক্তিগত জীবনকে যদি আবার আপনি দেখেন, সেখানেও কিন্তু আপনি একটা মুসলিম লীগের একটা প্রভাব তার ফ্যামিলিতেও আমরা পাবো বা তার পরিবার নিয়েও কিছু কথা আছে। সে ব্যাপারে আমি যাচ্ছি না। কিন্তু ইস্যুটা যেটা সেটা হলো যে বিএনপিতে আম বাম ঘরানারও একটা লিডারশিপ আছে বা ডান ঘরানার একটা লিডারশিপ আছে। এটা পরবর্তীতে জিয়া রহমান সাহেবের পরবর্তীতে যেটা দেখা গেল সেটা হলো যে দুই পক্ষের মধ্যেই একটা অঘোষিত বা অদৃশ্য একটা প্রতিদ্বন্দ্বিতা আছে। কখনো কখনো এই বলয়টা একটু শক্তিশালী হয়, কখনো কখনো ওই বলয়টা একটু শক্তিশালী হয়। তো যেটা হয়েছে যে বিএনপিতে ডান ঘেঁষা বা ডানপন্থী ঘেঁষা যে রাজনীতিবিদ ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন, এদের একটা বড় অংশ এই গত ১৫-১৬ বছরের ডিফারেন্স তারা কিন্তু মারা গেছেন। এবং এখন যে গ্রুপটা মোটামুটি দৃশ্যমান বেশি, তাদের মধ্যে বড় অংশ আবার একটু বাম ঘেঁষা। এটার একটা ব্যাপার আছে যেটা বিএনপিকে বিভিন্ন ডিসিশনের দিকে আমি বলব যে প্রভাবিত করছে। এবার আসেন যেটা আপনি বললেন মির্জা ফখরুল সাহেবের ইন্টারভিউটা প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। আপনি জানেন যে প্রথম আলো নিয়ে জুলাই বিপ্লব যারা করেছে তাদের বিরাট রকমের আপত্তি ছিল শুরু থেকেই। কিন্তু প্রথম আলোকে শেষ পর্যন্ত আসলে কিছু করা যায়নি। তার কারণ হলো যে প্রথম আলোতে বাংলাদেশের বিপ্লব পরবর্তী যারা বাংলাদেশের নীতি নির্ধারক যারা আছেন বা বিভিন্ন দলের নীতি নির্ধারক, সেটা আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে মির্জা ফখরুলের কথা বলতে পারি। সবাই কিন্তু প্রথম আলোর উপরেই তারা ভর করেছেন এবং তারা যেকোনো মিডিয়ার থেকে প্রথম আলোর সাথে কথা বলাতেই তারা বেশি গুরুত্ব দিয়েছেন। এইটা প্রথম আলোকে একটা
সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে। এখন প্রথম আলো কথাটা আলাদা করে বলছি এই কারণে যে প্রথম আলো নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে, যেটা আমরা গত 15-16 বছরে দেখেছি বা তার আগেও দেখেছি। এই বাস্তবতা এতটুকু বলা যায় যে প্রথম আলো এরকম একটা হেডলাইন করবার জন্য মুখিয়েছিল যে বাংলাদেশে একটা দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে। আপনার ইন্টারভিউটা বেশ বড়, এখান থেকে এই লাইনটা পিক করবেন কেন? এই লাইনটা পিক করবার কারণ হচ্ছে যে মির্জা ফখরুল সাহেবের মুখ দিয়ে এটা বের করানো এবং এটা দিয়ে একটা ইসলামপন্থী বা দক্ষিণপন্থীদের সাথে একটা ডিস্টেন্স তৈরি করা। আপনার মনে থাকবার কথা, জাস্ট 3-4 দিন আগের ঘটনা, জামাতের একটা জাতীয় সমাবেশে যখন দলটার আমির অসুস্থ হয়ে পড়ে গেলেন এবং তারপরে যিনি হাসপাতালে গেলেন, সেখানে কিন্তু মির্জা ফখরুল সাহেব গিয়েছিলেন এবং মির্জা ফখরুল সাহেব গিয়ে তার সাথে খুব পজিটিভ কথাবার্তা বলেছেন। তাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সালাম পৌঁছে দিয়েছেন এবং বলেছেন যে তাদের কারণেই বেগম জিয়া এবং তারেক রহমানদের পরামর্শক্রমেই তিনি এসছেন। এর দ্বারা কিন্তু একটা পজিটিভ বার্তা পাওয়া যায়। আরেকটা সাইডও না বললে আসলে কম বলা হবে, সেটা হচ্ছে যে দেখেন গত মাসের 27 জুনে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ এবং এবার যে জামাত ইসলামীর যে জাতীয় সমাবেশ, দুটো সমাবেশই প্রকারান্তরে বিএনপিকে কিন্তু একটা ক্রিটিসাইজ করা হয়েছে বিকজ অফ তাদের চাঁদাবাজি, এক্সটর্শন এন্ড আদার্স। তো সব মিলিয়ে এটাও একটা হতে পারে যে মির্জা ফখরুল সাহেব এই কারণে তার জায়গা থেকে একটা দায়বদ্ধতা ফিল করেছেন যে এই বিষয়টাকে নিয়ে তার উদ্বেগ প্রকাশ করা ছাড়া আসলে কোনো উপায়ও নেই। কিন্তু আমি যেটা শেষমেশ এসে বলতে চাই সেটা হলো যে দিন শেষে এই যে রাজনীতির যে হিসেব নিকেশ, টানাপোড়েন, বন্ধু শত্রু হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো আসলে স্বাভাবিক সময় একরকম, কিন্তু আমরা এমন একটা ক্রিটিক্যাল জায়গাতে আছি যেখানে আমাদের সামনে একটা নির্বাচন। আওয়ামী লীগ বিভিন্নভাবে কথা বলছে যে তারা ফিরতে পারে, ফিরে আসবে। এইরকম একটি কঠিন অবস্থায় আহ এরকম যদি হয় যে এই বিএনপি জামাতের এই দূরত্ব বা মির্জা ফখরুল যদি দক্ষিণপন্থীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বা জামাত যদি বিএনপিদের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন, সেই জায়গা থেকে যদি আওয়ামী লীগ কোনো সুযোগ এটা নেয় এবং যদি বাংলাদেশে আবারও কোনো একটা অস্থিতিশীলতা তৈরি হয়, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার হবে। এ কারণে আমি চাইবো যে রাজনৈতিক মতপার্থক্য যাই থাকুক না কেন, আহ এমন কোনো স্পেস আসলে তৈরি করা উচিত না এবং বিএনপি জামাতের এই ব্যাপারে একটা নীতি নির্ধারণী মহলে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত এবং তাদের অনলাইন অ্যাক্টিভিস্টদেরকে সংযত করা দরকার যে দেশের বৃহত্তর স্বার্থে এই যে ব্যক্তি বিদ্বেষ, দল বিদ্বেষ, এই প্রচারণার জায়গা থেকে আমরা যেন মোটামুটি ভাবে যার যার অবস্থান থেকে আলাদা আলাদাই নির্বাচন করুক, আলাদা আলাদাই ক্যাম্পেইন হোক, আলাদা আলাদাই মানে মানে প্রচারণা হোক, কিন্তু সেটা যেন এক দলের বিরুদ্ধে এমন ভাবে না হয় যে অন্য দল উত্তেজিত হয়ে যায়। এটা হলে যে একটা ক্ল্যাশ, একটা পরিস্থিতি তৈরি হবে বা একটা ভয়াবহ দূরত্ব তৈরি হবে, যেটার কারণে কয়েকটা জিনিস করতে পারে। একটা হচ্ছে নির্বাচন বিলম্বিত হতে পারে, একটা হচ্ছে ফ্যাসিবাদীরা এটা সুযোগ নিতে পারে এবং সব মিলিয়ে মোটের উপর জাতীয় অখণ্ডতা বিনষ্ট হতে পারে। বিপ্লব এবং বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশকে নিয়ে সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা দুরাশায় পরিণত হতে পারে। সেটা খুবই দুঃখজনক ব্যাপার হবে, কারণ বিপ্লব একটা যদি মানুষের হতাশা থেকে যদি একটা বিপ্লব আমি বলবো যে ব্যর্থতার দিকে চলে যায়, এটা আমাদের পুরো জাতির জন্যই অত্যন্ত করুণ একটি বাস্তবতা হবে। সেদিকে দেশ জাতি না যাক, সেটাই দোয়া করি। আমরাও কামনা করছি যাতে বাংলাদেশ আসলে পারস্পরিক রাজনীতি, বিশেষ করে রাজনৈতিক দলগুলো পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা সবসময় মনে রাখে এবং তাদের চিহ্নিত শত্রু এবং বিপ্লবের শত্রু কারা, এই যে বিষয়টা সবাই মাথায় রাখে এবং মানুষের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি সম্মান প্রদর্শন করে রাজনৈতিক দলগুলো, আমরা সেটাই প্রত্যাশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। খোদা হাফেজ।